এই বিষয়ে আপনি কি বলবেন? Yeah, I think I fully concur to what Professor Shahiduzzaman has said. That is the only way out for us. চায়নার সাথে আমাদের মিলিটারি রিলেশন হচ্ছে 77 থেকে। আমার প্রাইম মিলিটারি প্রথম ট্রেনিং আমি চায়নাতে করছি 1977-এ। এতদিনের হিস্টোরিক্যাল রিলেশন, 80% ইকুইপমেন্ট আর্মস আমরা চায়না থেকে পাই। উই হ্যাভ গট আ সাবমেরিনস ফ্রম চায়না। এয়ারক্রাফট আমাদের মেন স্টপ আমরা বাংলাদেশ এয়ারফোর্স ফ্রম F7 যেগুলো F-57 এগুলো চায়না থেকে আনছি আমরা। কিছু করার নাই তো, বিকজ ওয়েস্টার্ন এটা ওগুলো আনতে হবে, ডাইভার্সিফিকেশন করতে হবে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বাট ইট ইজ আওয়ার ক্লোজ নেইবার, ইট ইজ এখন এগুলো তো ওই চাণক্য আমি বলতে চাচ্ছি না। চাণক্য ইজ এ ভেরি আউটডেটেড কনসেপ্ট। ওই যে বলে না যে ইউর এনিমিজ ইউর ফ্রেন্ড সামথিং লাইক দ্যাট, এগুলো অনেক কিছু বলে টলে। তারপর ইফ ইউ ওয়ান্ট টু আসে অনেক কিছু আজে বাজে কনসেপ্ট তারা বলে, আর যাই হোক। বাট এখনকার ওয়ার্ল্ডটা চেঞ্জ হয়ে গেছে তো, বুঝতে হবে তো। চায়না ইজ নো মোর দ্যাট আউটডেটেড কান্ট্রি। 77-এ যখন ছিলাম তখন গ্যাং অফ 4 ওখানে চায়নাতে রুল করতো। মাউসুদিংয়ের পরে একটা ক্যাওয়াস ছিল, একটা অনেক কিছু ঝামেলা ছিল। বাট চায়না ইজ নাও এ ভেরি স্ট্রং পাওয়ার। অ্যান্ড আমেরিকা যদি উইথড্র করে যায় আস্তে আস্তে, ট্রাম্পের আন্ডারে মনে হচ্ছে উঠে যাবে, ট্যারিফ ওয়ার তো শুরু করে দিচ্ছে, তারা করে দিবে আর কি। তখন তো একটা ডিসফাংশনাল সিস্টেম হয়ে যাবে। এবং ট্রাম্প তো অলরেডি বলে দিয়েছে যে ফরেন পলিসিতে আমি ওইসব ন্যাটো ম্যাটোর মধ্যে নাই, ওগুলোতে ওগুলো দেখা যাবে, এত টাকা পয়সা দিতে পারবো না, এসব অলরেডি বলে দিচ্ছে। অ্যান্ড কী করে লেটস ওয়েট। বাট আমি আজকে একটা যে ইস্ট এশিয়ান ফোরামে একটা সিঙ্গাপুর থেকে এতে দেখলাম, ওরা অলরেডি বলে দিচ্ছে যে এগুলো এত টাকা পয়সা দেওয়া যাবে না। যাই হোক, যেটা আমি বলছি, চায়নাকে আমাদের হাতে রাখতে হবে স্ট্রং। আমি বুঝছি না, চায়নার কোনো ডেলিগেশন তো চায়নাতে যায়নি এখন পর্যন্ত। এই যে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে এটি স্ট্রং লিড কনস্টিটিউটেড একটা ডেলিগেশন যাওয়া উচিত ছিল, হেডেড বাই ইফ রিকোয়ার্ড বাই দি চিফ অ্যাডভাইজার হিমসেলফ। এখনো এই সরকারও কি আমরা বলবো সেটা হয়েছে যে পতিত সরকারের যে নতজানু নীতি ছিল যে 16 বছর যাবত, সেই নীতিই এরাও কি অনুসরণ করছে? এই বোধহয় তাই করতেছে। বিকজ আমি কেন বলতেছি, টুডে রাইট টু ইয়েস্টারডে এই যে নেপালি প্রাইম মিনিস্টার মিস্টার ওয়ালি না, হি ইজ ইন চায়না। হি ডিড নট গো টু ইন্ডিয়া ফার্স্ট। ইলেকশনের পরে ইন্ডিয়াতে না গিয়ে চায়নাতে গেছে, এবং ইন্ডিয়া ইজ ভেরি আনহ্যাপি অ্যাবাউট ইট। এবং তাকে প্রেসিডেন্ট শি জিনপিং ডাইরেক্ট ইয়ে হচ্ছে, এবং তাকে স্টেট গার্ড অফ অনার দেওয়া হয়েছে। হি ইজ এ প্রাইম মিনিস্টার, তাকে নাও দিতে পারতো এটা। মালদ্বীপের প্রেসিডেন্ট ইউজুদ্দিন, কয়টা 7 লাখ লোক আছে তাকে চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং নিজে তাকে ইয়ে দিছে, মানে অডিয়েন্স দিছে, মানে এবং স্টেট গার্ড অফ অনার দিছে তাকে, ভেরি হাই প্রোফাইল। এবং নেপালের সাথে চুক্তি করে ফেলেছে চায়না, কানেক্টিভিটি হবে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অলরেডি করে ফেলেছে। জি, তাহলে আমাদের চায়নামুখী পূর্বমুখী হওয়া দরকার, খুব জরুরি। উই হ্যাভ নো চয়েস। শোনেন, আমি যতটুকু বুঝি, ফরেন পলিসি শুড বি বেসড অন ইওর ন্যাশনাল ইন্টারেস্ট, নট ওই ম্যালেজ টু অল দ্য ফ্রেন্ডশিপ, নাথিং। ন্যাশনাল ইন্টারেস্ট, আমার ন্যাশনাল যেখানে ভালো হবে সেটা আমি করবো, পার্সপেক্টিভে যাবো। এই জন্য পাকিস্তান কিন্তু বাই দিস টাইম 71 ওয়ারের পরে 87-88-এ এক্সারসাইজ অপারেশন ব্রাস্ট্যাক বলে একটা অপারেশন জেনারেল সুন্দরজি লঞ্চ করে দিয়েছিল। এই যে সিন্ধের উপরে যে বেলিটা আছে ওখান দিয়ে পাকিস্তানকে 2 ভাগ করে দেবে, এটা কিন্তু অল সেট। সেই সময় তারা এক্সারসাইজ করতেছিল, অনুশীলন করতেছিল ওই রাজস্থান সেক্টরে আর কি। এবং সব ট্যাঙ্ক, আর্মার প্লেন সব কিছু ছিল, এবং দে আর ক্যারিং অ্যামুনিশন। পাকিস্তান এটা প্রথমে খেয়াল করতে পারে নাই। পরে আমেরিকা ইন্টেলিজেন্স পাকিস্তানকে জানাচ্ছে, তোমাদের কিন্তু ঢুকে যাচ্ছে তোমাদের ভিতরে, পাকিস্তান 2 ভাগ করে ফেলবে। পাকিস্তান গট দি হিন্টস, তখন তাদের ওই আর্মার ফরমেশনগুলো, পুরো ফরমেশনগুলো সাউথে নিয়ে আসলো এটাকে স্টপ করার জন্য। বাই দ্যাট টাইম পাকিস্তান নিউক্লিয়ার ওয়েপন করে ফেলেছে, কিন্তু এটা পাবলিক করা হয়নি। তখন তারা পাবলিক করে দিল, সো হোয়াট, উই হ্যাভ গট নিউক্লিয়ার। যেমনই নিউক্লিয়ারের কথা বলছে, ইন্ডিয়া একদম ইয়ে হয়ে গেল, শুয়ে, মানে আর কোনো ঝামেলা করে না। ওর পর ইন্ডিয়া ঝামেলা করে না। 2টো কারণে পাকিস্তান ঠিক আছে আজকে, একটা হলো নিউক্লিয়ার ওয়েপন, আর একটা চাইনিজ সাপোর্টে পাকিস্তান। আপনি কি জানেন ওই যে করিডোরটা যেটা করেছে ওয়াদার পোর্ট থেকে এ পর্যন্ত $60 বিলিয়ন দেওয়া হয়েছে, এখানে আরও দেবে। চাইনিজ ট্রুপসরা ওখানে সিকিউরিটি প্রোটেকশন দেয়, ওখানে তারা ইন্টারন্যাশনাল সিটি করেছে, ইন্টারন্যাশনাল পোর্ট করেছে, ওই ইপিজেড করেছে, ইকোনমিক জোন করেছে ওয়াদারে। এবং হিউজ, দিস ইজ হোয়াট ইজ ডেটারিং ইন্ডিয়া। পাকিস্তানের কোনো উপায় ছিল না তো, পাকিস্তানের তো টাকা পয়সা নাই তো, অর্থনৈতিকভাবে খুব দুর্বল তারা। কিন্তু আমাদেরকে এরকম একটা কিছু খুঁজে বের করতে হবে। এবং প্রেসিডেন্ট জিয়া, আমার এখনও খেয়াল আছে 77-এ আমরা একই প্লেনে আমরা চায়না থেকে চলে গেলাম, প্রেসিডেন্ট জিয়া বার্মাতে ল্যান্ড করলেন, ওই একই প্লেনে আমরা যাচ্ছিলাম, বিকজ হি ওয়ান্টেড টু এস্টাবলিশ
স্ট্রং রিলেশনশিপ উইথ চায়না। 77 উনি চায়নাতে গেছিলেন, ফার্স্ট ট্রিপ টু এস্টাবলিশ রিলেশন উইথ চায়না। এটা আমরা যখন ওখানে ট্রেনিং করি তখন প্রায় দিনই দেখাতো যে প্রেসিডেন্ট ভিজিট টু চায়না ইন 77। এখনও ওইটা এখনও কন্টিনিউ করতেছে। ওর পরে চাইনিজ সিজিএস আসলেন, চাইনিজ সিজিএস মানে চিফ অফ জেনারেল স্টাফ। হি ইজ দ্য চিফ অফ মানে অল সার্ভিসেস, হি ইজ দ্য চিফ একদম নাম্বার 1 অফ অল সার্ভিসেস, PL এর এন্টার চিফ উনি কেম টু। আমার এখনও মনে আছে জেনারেল মান্নাফ সিজিএস ছিলেন, এখনও মনে আছে ওনারা আমরা এই আপনার আমাদের এই যে ন্যাশনাল গার্ডেনে আমরা একটা ডিনার এবং লাঞ্চের অর্ডার। আমি একটা ইউনিটের কোয়ার্টার মাস্টার ছিলাম, আই হ্যাড টু কালেক্ট সো মেনি থিংস ফর হিম। তখন খুব বাচ্চা অফিসার ছিলাম, বাট আই রিমেম্বার যে ওই সময় অ্যারেঞ্জমেন্টে আমি ইনভলভ ছিলাম, বিকজ দ্যাট ওয়াজ দ্য ওয়ে আউট, উই হ্যাড নো চয়েস। এই আর্মিতে প্রত্যেক সপ্তাহে একটা কু হতো। এগুলো কারা করাতে আপনারা সবাই জানেন এটা, হ্যাঁ হ্যাঁ, ইউ অল নো ইট। লেটস ফেস দি ফ্যাক্ট, দিস ইজ এ রিয়ালিটি। উনি প্রথম ডিভিশন রেজ করলেন বাংলাদেশে, 9 ডিভিশন রেজ করলেন, তারপর আস্তে আস্তে 7 ডিভিশনে গেল, এখন 10 ডিভিশন আমাদের আর্মি আছে, 12 ডিভিশন আর্মি টুডে। আমরা এত ভয় পাবো কেন? আমাদের বড় একটা BDR ফোর্স আছে, আমাদের বড় একটা BNCC ফোর্স আছে, আমাদের বড় একটা আনসার বাহিনী ফোর্স আছে, ছাত্ররা আছে, দেশের আমাদেরকে জনগণ strong আছে, হতে হবে। দেশের আমাদেরকে ইন্টিমেট মিলিটারি রিলেশন ডেভেলপ করতে হবে। আমি অ্যালায়েন্স না বললেও চায়নাকে আমাদের অ্যালায়েন্স হিসেবে নিতে হবে এবং যতটুকু পারা যায় মডার্ন এয়ারক্রাফট নিয়ে আসতে হবে। একটা কথাবার্তা চলতেছে, মডার্ন এয়ারক্রাফট কিছু আসবে বোধহয়। ওই যে চায়না পাকিস্তানের একটা তারা ওই যে ওই ওই G17 ওইটা বোধহয় আসতে পারে, অথবা ফ্রান্স রাফায়েলের কথা ছিল, আনডিসাইডেড আছে আর কি। বাট হচ্ছে আই হ্যাড এ টক উইথ এয়ার চিফ দ্য আদার ডে, দে আর থিঙ্কিং। আমার মনে হয় যে এই যে আলোচনাটা চলছে এটা তড়িৎ করে একটা পদক্ষেপ ইমিডিয়েটলি নেওয়া দরকার। জি, অসংখ্য এটা ধন্যবাদ। কিছু দেখাতে হবে, জি, একটা কিছু স্ট্রং কিছু দেখাতে হবে। বলাই হয় যে প্রতিরক্ষা ক্ষেত্রে পরিস্থিতি আঁচ করে মানে সাবধানের কোনো মাইন্ড নেই। তো আমরা তো পরিস্থিতি আঁচ করতে পারছি, আপনাদের প্রত্যেকের কথাই কিন্তু সেই বিষয়টি স্পষ্ট হয়েছে। তো সবশেষ মানে প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের রণকৌশলটা কি হওয়া দরকার? আমি প্রথমে বলেছিলাম যে রণকৌশলটা ইট অলওয়েজ ফ্লোজ আউট ফ্রম দ্য রাজনৈতিক নির্দেশনা থেকে এটা ফ্লো আউট করে। রাজনৈতিক নির্দেশনা না থাকলে এটা ভুল হয়ে যাবে, এটা বুঝতে হবে আমাদের। এখন কথা হলো কি যে এই জিনিসটা হলো পলিটিক্যাল লিডারশিপ এবং মিলিটারি লিডারশিপ বা সিভিল লিডারশিপ, ব্যুরোক্রেসি, এটা একটা বটম আপ অ্যাপ্রোচ হতে পারে, টপ ডাউন হতে পারে। দেখুন কোথাও গিয়ে এটা ইন্টারফেস করবে। যেমন আমাদের এখানে আছে ধরেন মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, যারা ডিপ্লোম্যাসি ডিল করতেছে, মিনিস্ট্রি অফ হোম, যারা আভ্যন্তরীণ সিকিউরিটি ডিল করতেছে, আমাদের আর্ম ফোর্সেস ডিভিশন আছে, মিনিস্ট্রি অফ ডিফেন্স আছে, তারা ডিফেন্স সার্ভিসগুলোকে ডিল করতেছে। পলিটিক্যাল ডিরেকশন আসবে ক্যাবিনেট থেকে, পলিটিক্যাল মাস্টার্স থেকে আসবে, পার্লামেন্ট থেকে আসতে হবে। সেদিন একটা ইলেক্টেড পার্লামেন্ট থাকলে আমাদের শক্তি অটোমেটিক বেড়ে যেত, ওইটাই অনেক কিছু কভার করে ফেলতো। কিন্তু পিপল উইল আছে এই সরকারের সঙ্গে, রাজনৈতিক দলগুলোর সমর্থন আছে, সব কিছু আছে, ইনস্টিটিউশনালাইজ তো হচ্ছে না এটা। পার্লামেন্টে গেলে এতভাবে সুন্দরভাবে ডিসকাশন হতো না, ওদের প্রোপাগান্ডা কোথায় উড়ে যেত না। কিন্তু তারপরেও তো আচ্ছা, প্রধান তারপরে উপদেষ্টা সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে ভেরি গুড বসলেন। অ্যাপ্রোচ। হ্যাঁ, সব রাজনৈতিক দলগুলো ডেকেছেন, সব রিলিজিয়াস লিডারদের ডেকেছেন, খুব ভালো একটা ইনিশিয়েটিভ। লং মার্চ হচ্ছে খুব ভালো একটা ইনিশিয়েটিভ, খুবই ভালো, অত্যন্ত ভালো। এই যে আমরা কিছু কথাবার্তা বলছি এটাও ভালো, বাট আমাদের প্রোপাগান্ডা, কাউন্টার প্রোপাগান্ডাকে আরো স্ট্রং হতে হবে। আজকাল মিলিটারি কিন্তু উইদাউট মিডিয়া কাজ করতে পারে না, মিডিয়া সাপোর্ট ছাড়া মিলিটারি কাজ করতে পারবে না। আজকাল যুদ্ধবিদ্যাটা হচ্ছে সব কিছু মিলায় করতে হবে। ওই মিডিয়া আসবে ওখানে, ওখানে রাজনৈতিক দর্শন আসবে, ওখানে পার্লামেন্ট আসবে, ওখানে ফরেন পলিসি ওখানে আসবে, ওখানে সিভিল এভিয়েশনও আসবে, অয়েল সাপ্লাই আসতে পারবে, ফুয়েল সাপ্লাই আসতে হবে, এখানে ফুড সাপ্লাই আসতে হবে, এখানে সব কিছু আসবে এখানে। আচ্ছা, আপনি যেটা বলছেন আমি কংক্রিটলি ওখানে যাওয়ার চেষ্টা করতেছি, সেটা হলো ডিপ্লোম্যাসিকে আমাদের আরও অ্যাক্টিভ হতে হবে। এটা আমরা মোটামুটি এই হাউসে সবাই একমত হয়ে গেলাম। আরও অ্যাক্টিভ হতে হবে, একটু প্রোঅ্যাক্টিভ হতে হবে, পররাষ্ট্র মন্ত্রণালয়কে শক্ত প্রতিবাদ। আমি বলবো না যে আক্রমণ করে বসতে হবে না, বাট ওই কথাটাকে পোলাইটলি ফার্মলি বলতে হবে, স্ট্রংলি বলতে হবে। আমরা তো উই আর অন দ্য রাইট সাইড অফ দি হিস্ট্রি, আমরা তো কোনো গন্ডগোল করি না, আমরা কোনো হিন্দুকে পারসিকিউশন, তো দুই একটা লোকাল ইনসিডেন্ট হতে পারে, বাট স্টেট পলিসি হিসেবে তো আমরা এটা মেনটেন করি না। বাট একটা সিঙ্গেল ঘটনাও নাই যে ঘটনা গভর্নমেন্ট অ্যাটেন্ড করে নাই। হ্যাঁ, সেটাই নিয়ম, এবং আমাদের বিজয় ব্যবস্থা কাজ করতেছে। হোয়াট ইজ দ্য প্রবলেম? আচ্ছা, সেটা একটা দুঃখজনক ঘটনা, ফাইন, বাট তারপরে আপনাকে ওইখানে কূটনীতিকে স্ট্রং হতে হবে। আমরা উই আর অন দ্য রাইট পাথ, দ্য রাইট ট্র্যাক, উই আর টকিং দ্য ট্রুথ, উই আর টেলিং দ্য ট্রুথ, উই আর মেনটেনিং দি হিউম্যান রাইটস ভায়োলেশন হয়নি এখানে।
একটা ইউএন সিস্টেম, ইউএন রেগুলেশন আছে যে হিউম্যান রাইটস ভ্যালুয়েশন হলে পারে আর একটা স্টেট ইন্টারফেয়ার করতে পারে, এটা একটা ইট ইজ অ্যালাউড। তাহলে ইন্ডিয়াতে তো কত মুসলমানকে পারসিকিউশন করতেছে, তো আমরা কি বলতে চাচ্ছি? আজকে আমি একটা ভিডিও দেখলাম, এই 3 জন মুসলিম ছাত্রকে জোর করে বলছে তুই বল আল্লাহ বাদ দে, আল্লাহ বলতে পারবি না, কি জয় শ্রীরাম বল। আরে দ্য ভিডিও তুমি আমার যেখানে আপলোড করা আছে আমার এখানে, দ্যাট ইজ নট দ্যাট এ পারসিকিউশন। আপনি রিলিজিয়াস ব্যাপারে আপনি জোর করতে পারেন না কাউকে, তো এগুলোকে আমরা বলতে পারতেছি না, আমরা কি বলতে গেছি ওগুলা? দিস ইজ দ্যার ইন্টারনাল ম্যাটার, ওইটা ইউএন দেখবে। আমরা বলতেই পারি অ্যাজ এ নর্মাল থিং, বাট হোয়াই আর দে ইন্টারফিয়ারিং ইনটু আওয়ার ম্যাটার ইন এভরি অ্যান্ড এভরিথিং? মানে পুরো নাক ঢুকিয়ে রেখেছে, নাক ঢুকিয়ে বলানো রেখেছে। তো মানে খুব Exactly. সীমিত। হ্যাঁ, রাইট। আচ্ছা, তারপরে আমাদেরকে যেটা করতে হবে, ডেটারেন্স বিল্ড আপ করতে হবে। ডক্টর হামিদ, হ্যাঁ। হামিদ যেটা বলেছেন খুব ভালো কথা বলেছেন। ডেটারেন্সটা হচ্ছে এমন একটা জিনিস, এতে তিনটে এলিমেন্ট থাকতে হবে। আপনার পাওয়ারটা থাকতে হবে, আসল পোটেন্ট পাওয়ার থাকতে হবে। রাইট। আপনার স্ট্রং আর্মি থাকতে হবে, এয়ারফোর্স থাকতে হবে, সিভিল ফোর্স থাকতে হবে, মানুষের উইল পাওয়ার থাকতে হবে, এবং এই জিনিসটা কমিউনিকেট করতে হবে টু ইয়োর অ্যাডভার্সারি, এবং তারা যেন এটা বিশ্বাস করে সত্য কথা। এটা ডেটারেন্সের তিনটে এলিমেন্ট। আপনার পাওয়ারটা পোটেন্ট অ্যাকচুয়ালি থাকতে হবে, এটাকে কমিউনিকেট Show করতে করতে হবে, হবে, হ্যাঁ। এবং শত্রু যেন বুঝে এটা আসলে সত্যি, তারা আমাদের হিট করে বসতে পারে, অ্যাটাক করে বসতে পারে। ব্লাফ যদি আপনি দেন তাহলে ওটা ডেটারেন্স হবে না। ডেটারেন্সে অনেক থিওরি আছে, যেমন কিসিঞ্জার থিওরি দিয়ে গেছে, অনেকে দিয়ে গেছে, যাই হোক, বাট ডেটারেন্সের তিনটা মেন ফর্মুলা। তো আমাদেরকে ওইখানে যেতে হবে, ইন্ডিয়াকে বোঝাতে হবে যে উই আর নট এ উইক স্টেট ম্যান। আমাদের 12টা ডিভিশন আছে, আমাদের নেভি সাবমেরিন আছে, আমাদের নেভির আমাদের তো যথেষ্ট শিপ আছে, আমাদের এয়ারফোর্সটা আমরা উই আর ইন দ্য প্রসেস অফ ইমপ্রুভিং। এয়ার ডিফেন্স আমাদের ডেভেলপ করে গেছে অনেকখানি, আমাদের ভালো প্যারামিলিটারি ফোর্স আছে। বিডিআর যে বিগ ফোর্স, বাট লিডারশিপ ক্রাইসিস। আমরা এতদিন বিডিআর, বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার ইজ দ্য ব্লডিয়েস্ট বর্ডার ইন দ্য ওয়ার্ল্ড। আপনি বিডিআর এর কথা বলেছেন, ওখানে আরো একটা ক্রাইসিস, ও, sorry, তাদের এখন সীমান্তে BGP থাকার কথা, তারা শহরে আইসা দোকান চেক এখন করে, হয়তো চলে গেছে, এখন এতে চলে মানে গেছে। ওই দিকেই পাঠানো উচিত। বর্ডারে জি। বিডিআর কিন্তু অনেক ওয়েপেন, ভালো ওয়েপেন আছে এখানে, আর্মির মতো ওয়েপেন আছে তাদের। আমাদের ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন যে ওয়েপেন, ওই সমস্ত কিছু তাদের কাছে আছে। ট্রেনিং করতে হবে এবং তাদের মনোবলটা চাঙ্গা করতে হবে। আর শহর থেকে তাদের সীমান্তে নিয়ে যেতে সীমান্তে হবে। গেছে, এখন যাচ্ছে, তারা কাজ করতেছে। বাট আমি যেটা ভয় করতেছি, ইন্ডিয়াতে কিছু করতেছে কেন, তার নিশ্চয়ই একটা পিছনে একটা খারাপ উদ্দেশ্য আছে, এটা আমার মন বলতেছে। হ্যাঁ, আই মে বি রং। একদম সব শেষ, এই মুহূর্তে আমাদের করণীয় কি সে বিষয়ে যদি একটু কিছু বলেন। আমাদের করণীয়, আমাদের প্রসেসটাকে আগায় নিয়ে যেতে হবে, দেখাতে হবে যে আমরা নর্মাল গভর্নমেন্ট ফাংশন করতেছি এখানে, আমরা এখানে জাস্টিস এনশিওর করতেছি, আমাদের পিস অ্যান্ড অ্যামিনিটি প্রিভেল করতেছি, আমরা সবাই আমরা মিলেমিশে আছি এখানে, আমরা দেশটাকে পুনর্গঠনের চেষ্টা করতেছি, গণতন্ত্র ফেরত আনার চেষ্টা করতেছি, আমাদের একটা স্ট্রং মিলিটারি তৈরি করেছি আমরা, আমাদের একটা ভালো ডিপ্লোম্যাটিক কোর আমরা তৈরি করেছি, ভালো একটা সিভিল সার্ভিস আমরা তৈরি করতেছি, আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নতি করতেছি, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি করতেছি। এগুলো যখন দেখবে ইউএন আমাদের এজেন্সিরা এখানে ভিতরে আসবে, কাজ করবে, তারা দেখুক আমাদের সব কিছু, ইন্ডিয়ান জার্নালিস্টরা আসুক, ইন্ডিয়ান পলিটিশিয়ানরা আসুক, এসে দেখুক যে আমরা কী করতেছি। লেট দেম কাম, লেট আস ওয়েলকাম দি ইন্ডিয়ান এমপিস, মেম্বার অফ পার্লামেন্ট। আমাদের কিন্তু ওখানে যেতে দেওয়া উচিত, যাতে দেখবার জন্য তুমি যে এসে ওখানে দেখে যাও, চিটাগাং ভিজিট করো, ভিজিট আওয়ার ভিলেজেস, ইন হিন্দু ভিলেজেস, কাম অ্যান্ড সি হোয়াট উই হ্যাভ ডান, উই ওয়েলকাম দেম, প্লিজ কাম। আর আমাদের ট্রেনিং, আমাদের প্রস্তুতি, মানসিক এবং ফিজিক্যাল প্রস্তুতি সমানভাবে চলবে, আমাদের ডিপ্লোমেসিও চলবে, আমাদের ট্রানজিশন টু ডেমোক্রেসি চলবে, নর্মালভাবে চলবে, এবং জি। মিলেমিশে কাজ করতে হবে। এবং খুব ভালো এফোর্ট এই গভর্নমেন্ট দিয়েছে, যে সবাইকে একসঙ্গে করেছেন, পলিটিক্যাল ফোর্সকে এবং রিলিজিয়াস ফোর্স দিয়ে একসঙ্গে করেছেন। দিস শোজ আওয়ার ইউনিটি। লং মার্চ ইজ এ গুড প্র্যাকটিস, অ্যান্ড আই থিঙ্ক ইন্ডিয়াতে প্রচুর এরকম লং মার্চ হয়। ওই আদভানি করেছে, এই যে ইয়ে করলেন, এই যে কংগ্রেসের যে নেতা রাহুল গান্ধী করলেন ইলেকশনের আগে আগে।